প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অর্থাৎ স্টাডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় 3 নম্বর পাঠ। আমাদের প্রথম এবং দ্বিতীয় পাঠে অংশ শেষ হয়েছে। এবার আমার 3 নম্বর পাঠ, লাস্টের পাঠ হচ্ছে মেরুরজ্জু। আমাদের মেরুরজ্জুটা মেরুদণ্ডের ভিতরে সংরক্ষিত অবস্থায় আছে, আর এর বর্ণটা আমাদের মস্তিষ্কের বর্ণের উল্টা, বিপরীত। আমাদের মস্তিষ্কে যেমন গুরু মস্তিষ্কের বাইরের অংশ ধূসর বর্ণের আর ভিতরের অংশ সাদা বর্ণের, আর এর হচ্ছে বাইরের অংশ সাদা বর্ণের, ভিতরের অংশ ধূসর বর্ণের। তো আজ আমরা আসবো প্রতিবদ্ধ ক্রিয়া। প্রতিবদ্ধ ক্রিয়াটা কি? আসলে প্রতিবদ্ধ ক্রিয়াটা হচ্ছে আমাদের যে ক্রিয়াটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, আমাদের স্নায়ু বা তোমার অনুভূতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনুভূতি দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয়, অনুভূতির তাৎক্ষণিক কার্যকারিতার ফলে যে কাজটা সংঘটিত হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিবদ্ধ ক্রিয়া। অর্থাৎ আমাদের মস্তিষ্ক বোঝার আগেই আমাদের কিছু কাজ সংঘটিত হয়ে যায়, সেটা হচ্ছে আমরা বলছি কি প্রতিবদ্ধ ক্রিয়া। তো প্রতিবদ্ধ ক্রিয়াটা কীভাবে সংঘটিত হয় আমরা একটু দেখি। যে আসলে আমাদের প্রতিবদ্ধ ক্রিয়ার মোট 5টা অংশ আছে। এই 5টা অংশের ভিতরে তোমার প্রথম অংশ ত্বক। আমাদের ত্বকটা গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে থাকে। আমাদের যে কোনো সমস্যা, সমস্ত কিছু আঘাত, অনুভূতি, স্পর্শ, সমস্ত কিছু কিন্তু আমাদের ত্বকেই তোমার সংগঠিত হয়ে থাকে। এই জন্য ত্বককে বলা হচ্ছে গ্রাহক অঙ্গ। ত্বকের সাথে থাকে আমাদের অনুভূতিবাহী স্নায়ু। ত্বকের সাথে থাকে অনুভূতিবাহী স্নায়ু, আর এই অনুভূতিবাহী স্নায়ুর কাজটা হচ্ছে আমাদের ত্বকে কী সমস্যা হয়েছে এই সমস্যাটা বহন করে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? আমাদের মেরুদণ্ডের ভিতরে। মেরুদণ্ডের ভিতরে আছে মেরুরজ্জু। তাহলে ত্বক, অনুভূতিবাহী স্নায়ু, তারপর চলে গেলে কোথায়? মেরুরজ্জু। মেরুরজ্জুটা হচ্ছে প্রতিবদ্ধ কেন্দ্র হিসেবে কাজ করে, যাকে স্টেশন বলা হয়। প্রতিবদ্ধ কেন্দ্র, যেখানে তোমার হচ্ছে সমস্ত সংবাদ বহন করে নিয়ে যায় কে? অনুভূতিবাহী স্নায়ু। তো কীভাবে নেয় আমরা একটু হালকা দেখি। দেখো, মনে করো আমি যদি বলি আমাদের এই যে মেরুদণ্ড বললাম, মেরুদণ্ড যদি হয়, এটা হচ্ছে ত্বকের যে কোনো স্পর্শ, আঘাত, অনুভূতি আমাদের সংগঠিত হয়েছে। আর এর সাথে কি আছে? এই ত্বকের সাথে আছে অনুভূতিবাহী স্নায়ু। অনুভূতিবাহী স্নায়ু। ত্বকে যে কোনো আঘাত, স্পর্শ সমস্ত সংগঠিত হয়েছে। এখান থেকে কি হলো? এই অনুভূতিবাহী স্নায়ু এই সংবাদটা বহন করে নিয়ে যায়। কোথায় নিয়ে গেলো? এই যে মেরুদণ্ডের ভিতরে মেরুরজ্জু আছে, এই মেরুরজ্জুর ভিতরে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেলো? অনুভূতিবাহী স্নায়ু এই ত্বক থেকে এই সংবাদটা নিয়ে চলে গেছে এই মেরুদণ্ডের ভিতরে যে মেরুরজ্জু আছে, আর এই মেরুরজ্জুটা স্টেশন বা প্রতিবদ্ধ কেন্দ্র হিসেবে কাজ করছে। এখানে নিয়ে গেছে। এখানে নিয়ে যাওয়ার পর আর এই জায়গায় কিন্তু অবস্থান করছে কে জানো? এই যে অবস্থান করছে আজ্ঞাবাহী স্নায়ু। কি অবস্থান করছে? আজ্ঞাবাহী স্নায়ু। তাহলে এই যে কি আছে? আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী স্নায়ু আছে। তাহলে মেরুদণ্ডের ভিতরে আমাদের কি অবস্থান করছে? আজ্ঞাবাহী স্নায়ু অবস্থান করছে। এই আজ্ঞাবাহী স্নায়ু অনুভূতিবাহী স্নায়ু সংবাদটা নিয়ে যে কার কাজ দিচ্ছে? এই আজ্ঞাবাহী স্নায়ুর কাজ দিচ্ছে। এবার এই আজ্ঞাবাহী স্নায়ু কি কাজ করবে? এই আজ্ঞাবাহী স্নায়ু এই সংবাদটা নিয়ে পুনরায় আমাদের সাড়া প্রদানকারী অঙ্গের কাছে পৌঁছে দেবে। সাড়া প্রদানকারী অঙ্গকে, যেমন দেখো আমাদের পিঠে যদি মশা লাগে, আমরা কিন্তু সাড়া প্রদানকারী অঙ্গ হিসেবে এই হাত কাজ করে, হাত দিয়ে আমরা কিন্তু মশাটাকে মারি। তাহলে এই মশাটা মারলাম কি দিয়ে? হাত দিয়ে মারছি। এই হাত দিয়ে মারছি আমরা। তাহলে এই হাতটা আমাদের কী হিসেবে কাজ করলো? এই যাইছে তোমার সাড়া প্রদানকারী অঙ্গ হিসেবে কাজ করলো। তো মনে করো আমাদের চোখে আলো লাগছে, তাহলে আমাদের চোখের পাতাটা বন্ধ করে দিই। তাহলে এই চোখের পাতাটা কী হিসেবে কাজ করছে? যে এটা কিন্তু তোমার সাড়া প্রদানকারী অঙ্গ হিসেবে কাজ করছে। অথবা আমাদের তোমার কোনো ত্বকে কোনো সমস্যা হয়েছে, বা আমাদের পায়ে একটা আঘাত লাগছে চলতে চলতে, আমরা কী করি? পাটা ওই থেকে উঠাই নেই।
তাহলে পা এজা কি হিসেবে কাজ করলো? এটা কিন্তু সাড়া প্রদানকারী অঙ্গ হিসেবে কাজ করলো। তো দেখো আমরা আবার দেখি আমরা এই কাজটা কিভাবে সংগঠিত হলো। প্রথমে আসলে আমরা ত্বকটা কি হিসেবে কাজ করছে? গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করছে। এই ত্বক থেকে যে কোনো সমস্যা আমাদের সংগঠিত হয়, ত্বকে সংগঠিত হয়। ত্বক থেকে তার সাথে কি আছে? অনুভূতিবাহী স্নায়ু আছে। অনুভূতিবাহী স্নায়ু ত্বকে কি সমস্যা আছে এই সমস্যাটা বহন করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? মেরুদণ্ডের ভিতরে নিয়ে যায়। মেরুদণ্ডের ভিতরে কে থাকে? মেরুরজ্জু থাকে। আর এই মেরুরজ্জুটা আছে তোমার প্রতিবর্ত কেন্দ্র বা স্টেশন হিসেবে কাজ করে থাকে। এবং এই যে কে অবস্থান করে থাকে? আজ্ঞাবাহী স্নায়ু অবস্থান করে থাকে। কি জন্য অবস্থান করে থাকে? এই অনুভূতিবাহী স্নায়ুর সংবাদটা নিয়ে যাওয়ার জন্য। এবার কোথায় নিয়ে যাবে? সাড়া প্রদানকারী অঙ্গের কাছে নিয়ে যাবে। আর সাড়া প্রদানকারী অঙ্গকে সেটা সাড়া প্রদানকারী অঙ্গ হতে পারে আমাদের হাত হতে পারে, আমাদের চোখের পাতা হতে পারে, ত্বক হতে পারে, পা হতে পারে, যে কোনো একটা অংশ হতে পারে যেটা কাজটা সংগঠিত করে দেবে। আর এইভাবে আমাদের কাজটা সংগঠিত হয়ে যাবে। হওয়ার পর তারপরে আমাদেরকে মস্তিষ্ক বুঝতে পারবে। তার আগে কিন্তু আমাদের মস্তিষ্ক বুঝতে পারে না এই ঘটনাগুলো। তাহলে 5টা অঙ্গের ভিতরে আমরা আবার আসি। 5টা অঙ্গ হিসেবে কাজ করলে কি? ত্বকটা গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করছে। তারপরে ত্বকের সাথে ছিল কি? অনুভূতিবাহী স্নায়ু। অনুভূতিবাহী স্নায়ু সংবাদটা প্রেরক হিসেবে কাজ করছে। তারপরে ছিল আজ্ঞাবাহী স্নায়ু, এটাও কিন্তু সংবাদটা বহন করে নিয়ে যাওয়ার হিসেবে কাজ করছিল। তারপরে কি? এই প্রতিবর্ত কেন্দ্র ছিল, স্টেশন ছিল কে? তোমার মেরুদণ্ডের ভিতরে ছিল, সেটা প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করছে। আর সাড়া প্রদানকারী অঙ্গ হিসেবে কে কাজ করছে? সেটা হাত হতে পারে, পা হতে পারে, ত্বক হতে পারে, সেটা চোখের পাতা হতে পারে। এই হলো আমাদের প্রতিবর্ত ক্রিয়ার অংশ। এবার আসো রেশনতন্ত্র। রেশনতন্ত্র আছে। রেশন আমাদের দেহে কিন্তু যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় এটা হচ্ছে রেশন পদার্থ বলা হচ্ছে। আমাদের দেহে বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, আর এই বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে অপসারণ করে নিয়ে যায় কিছু অংশ বা অঙ্গ। সেটা কি হতে পারে? দেখো আমাদের 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যে উৎপন্ন হয় আমাদের দেহে, এই 80% নাইট্রোজেন আমাদের দেহে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, আর এর 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের কিডনি, আমাদের থেকে বৃক্ক যাকে বলি, এটা নাকি আমাদের দেহ থেকে বের করে দেয়। আমাদের দেহে কিন্তু অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিন এবং অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে কে? তোমার থেকে বৃক্ক। আর এটা কিন্তু রক্ত থেকে সেকে নেয় কে? বৃক্ক কিন্তু রক্ত থেকে ওটাকে সেকে আলাদা করে নেয়, মানে ডায়ালিসিস যাকে বলতে পারি আমরা, ডায়ালিসিস করে নেয়, রক্তটাকে সুন্দরভাবে পরিশোধন করে নেয় কিডনি। নেওয়ার পর সেটা কী করে? তোমার থেকে ইউরোটারে, আমাদের থেকে ইউরোটার একটা থলি আছে, এই ইউরোটারে এসে জমা করে রাখে, যাকে বলে আমরা মূত্রথলি বলি। এবং এই মূত্রথলিটা এসে জমা হয়, মূত্রথলি এসে জমা হওয়ার পর তারপরে নির্দিষ্ট সময় আমাদের দেহ থেকে বের হয়ে যায়। আর এটা পানির সাথে মিক্সড হয়ে কিন্তু আমাদের কী বর্ণ ধারণ করে? দেখো, হলুদ বর্ণ ধারণ করে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের বৃক্ক আমাদের থেকে তোমার রেশন, তোমার থেকে আমাদের দেহ থেকে রেশন পদার্থ বের করতে সাহায্য করে, রেশন তন্ত্র। তারপর আসো ত্বক। ত্বকটা কিন্তু আমাদের ঘাম গ্রন্থি আছে। এই ঘাম গ্রন্থি থেকে মাধ্যমে কী হয়? আমাদের দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়। তারপরে কী বের হয়ে যায়? দেখো, লবণ বের হয়ে যায়, কিছু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে এই ত্বকটা আমাদের দেহ থেকে আমাদের কিন্তু রেশন পদার্থটা বের করে দিল। ত্বকটাও রেশন অঙ্গ, তাহলে আমি বলতে পারলাম। তারপর আসলে আমরা ফুসফুসের কথা যদি বলি, আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের দেহ থেকে বের করে দিই প্রশ্বাসের মাধ্যমে, তো এইটা দেখো নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। তো প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর নিঃশ্বাসের মাধ্যমে আমরা কী করি? কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই। আসলে এই কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসলো? প্রথমে আসি আমরা আমাদের দেহে আমরা যে কর্ম করি বা কাজ করি, বা আমাদের দেহের ভিতরে অঙ্গগুলো কাজ যখন না করি, তখন তো আমাদের দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাদের কাজ তো চলতেই থাকে। আমরা যদি ঘুমাই থাকি তাহলে কি আমাদের খাদ্য হজম প্রক্রিয়াটা কি বন্ধ থাকে? থাকে না। আমাদের রক্ত চলাচল কি বন্ধ থাকে? থাকে না। আমাদের যে এই যে কিডনি যে ডায়ালিসিসের কাজ করছে, এটা কি বন্ধ থাকে? থাকে না। আমাদের যে রক্তটা আমাদের দেহের বিভিন্ন অংশে আমাদের খাদ্য পরিবহন করে নিয়ে আসছে, এটা কি বন্ধ থাকে? থাকে না, কোনোটাই বন্ধ থাকে না। তাহলে কিন্তু এই জায়গা থেকে এই কর্মগুলো করার জন্য আমরা যে কর্ম করি বা আমাদের দেহের ভিতরের যে অঙ্গগুলো মানে কার্যকারিতা সংগঠিত হচ্ছে, তো এর ফলে কিন্তু আমাদের দেহের কোষে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার দেহের বিভিন্ন কোষ থেকে বহন করে নিয়ে আসে কে? আমাদের রক্ত এটা বহন করে নিয়ে আসে, নিয়ে কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। তো প্রথমে আসো এই যে
প্রথমে নিয়ে যাওয়া কিন্তু আমাদের হৃৎপিণ্ড যায় এই রক্তটা, হৃৎপিণ্ড যাওয়ার পর হৃৎপিণ্ড কী করে হৃৎপিণ্ড ওইটাকে আবার ফুসফুসের কাছে পাঠিয়ে দেয়। ফুসফুস কী করে ফুসফুস ওটাকে সুন্দর করে সেঁকে কার্বন ডাইঅক্সাইডটাকে মুক্ত করে দেয়। তারপরে কার্বন ডাইঅক্সাইডটা পুনরায় আমরা কী করি এই ফুসফুস মুক্ত করে দেওয়ার ফলে আমরা কী করি এটা প্রশ্বাসের মাধ্যমে বের করে দিই। তাহলে আমরা বুঝলাম যে ফুসফুস আমাদের এই যে আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করতে সাহায্য করলো। তাহলে ফুসফুসটাকে আমরা কী বলতে পারি রেশন অঙ্গ বলতে পারি। তাহলে আমরা পেয়ে গেছি 3টা রেশন অঙ্গ পেয়ে গেছি। তাহলে প্রথম আসছে আমরা পাইছি কি তোমার হচ্ছে বৃক্ক বা কিডনি, যা আমাদের কী করছে দেহ থেকে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করছে। কত পার্সেন্ট? 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করছে। আর তারপরে আসো যে পেয়ে গেছি আমরা ত্বকটা পেয়ে গেছি। ত্বক থেকে আমাদেরকে আমাদের যে মানে ঘাম গ্রন্থি আছে, ঘামের মাধ্যমে অতিরিক্ত পানি বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে এবং তোমার হচ্ছে কি লবণটা বের হয়ে যায় অতিরিক্ত যদি লবণ খাই থাকি আমরা। তারপর আসো যে ফুসফুস, ফুসফুসটি হলো আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কী করছে ও ফুসফুস সুন্দর করে সেঁকে আমাদের ওটাকে দেহ থেকে বের করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের রেশন অঙ্গ। তো প্রিয় শিক্ষার্থী, তো ৫ম অধ্যায়ের পরিসমাপ্তি এই পর্যন্তই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।